যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানিয়েছি যে সেই শহীদের তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করা এবং তাদের বিচার এবং যথাযথ মূল্যায়নের বিষয়টি যাতে সরকার আমলে নেয়। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন। আমরা যদি একটু স্মরণ করি সেই সময়ের প্রেক্ষাপটটি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ের ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা, এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছে। কারণ আমরা যদি তারও একটু আগে যাই, 2020 সালে সেই সময় ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনআরসি-সিএ যে বিল পাশ করা হয়, ভারতে নাগরিকত্ব নিয়ে নতুন সংশোধনী আনা হয়, সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল। এবং সেই 2020 সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা, নারীরা আন্দোলন গড়ে তুলেছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে। এবং 2020 সালের ফেব্রুয়ারিতে সে সময় দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়, মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘোষণা ছিল, আগমনের কথা ছিল, তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল। তার ধারাবাহিকতায় 2021 সালে পরবর্তীতে যখন করোনা হয়, করোনার পর 21 সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে, তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটার বিরোধিতা জানায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে। এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনের অনেক বেশি। কারণ একাত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনো নিরূপণ করতে পারিনি। কোথাও 17 জন, কোথাও 14 জন, এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি। আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করিয়ে দেওয়া এবং এই যে পরিবারগুলো, এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। কারণ গত 15-16 বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি তৈরি করেছে। তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং এই যে তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটার ন্যায্যতা উৎপাদন করেছে, এর মূল কারিগর ছিল ভারত। ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছে এবং আওয়ামী ফ্যাসিজম
আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল। এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এই কারণে যখন মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খোদ ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল, সেই সবকিছুকে তোয়াক্কা না করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালান। আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি, সময় পার করেছি। এবং আসলে যে গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। তো গত 16 বছরের 15 বছরের যে সকল নির্যাতিত মানুষ, যারা নির্যাতিত হয়েছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে। আমরা মনে করি যে গত 16 বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে, যে শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম। আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে, যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে। সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকে হওয়া উচিত। গত 16 বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদের বের হয়ে এসেছি 5ই আগস্ট, এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, ধারাবাহিকতা থাকে। সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন, একটা দেশের সরকার পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু সহজে পরিবর্তন হয় না, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জনগণের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে, দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায়। তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে।